যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার সালাম নিবেন। আশা করি আপনি ভালোই আছেন, কারণ আপনার ভালো দলে থাকাটাই বৈশিষ্ট্য। আমি তাইয়িব রেদওয়ান, এমবিবিএস থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট। আমি ভূত.com-এর একজন নিয়মিত লিসেনার। পড়ালেখার ব্যস্ততার জন্য সবসময় লাইভ শোনা হয় না, কিন্তু যত ব্যস্ততায় থাকি না কেন এপিসোডগুলো আমি মিস করি না। আমি একটি প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করি, সঙ্গত কারণে আমার কলেজের নাম আমি প্রকাশ করছি না। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে, আশা করি আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি যখন ঘটেছিল আমি তখন এমবিবিএস সেকেন্ড ইয়ারের শেষের দিকে ছিলাম। কিছুদিন বাদেই আমার ফার্স্ট প্রফেশনাল এক্সাম, তাই পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছিলাম। বলে রাখা ভালো যে অ্যানাটমির প্রিপারেশন নেবার জন্য প্রতিটি স্টুডেন্টকে অবশ্যই ডেড বডি নিয়ে স্টাডি করতে হয়। সেই সুবাদে আমাদের কলেজে কিছুদিন পর পর নতুন নতুন লাশ আনা হতো, আর লাশটিকে অনেকটা কফিনের মতো দেখতে ফরমালিনপূর্ণ স্টিলের বাক্সে ডুবিয়ে রাখা হতো। এরকম একটি স্টিলের বাক্স 1-2টা লাশ পর্যন্ত সংরক্ষণ করা যেত। যতদিন না পুরাতন লাশগুলির পচন ধরত, ততদিন নতুন লাশগুলোকে এভাবেই সংরক্ষণ করে রাখা হতো। তারপর পুরাতন লাশগুলি যখন স্টাডির অনুপযোগী হতো, সেগুলোকে তখন অ্যাসিড দিয়ে ঝলসিয়ে কঙ্কালে পরিণত করা হতো। তারপর নতুন একটি লাশ স্টিলের বাক্স থেকে বের করে তাকে করাত দিয়ে কেটে টুকরো টুকরো করা হতো। লাশটির মাথা থেকে কেটে ঘিলু বের করে নেওয়া হতো। খুলিতে যখন করাত ব্লেডের ঘর্ষণ হতো, তখন যে শব্দটি কানে আসতো তা মনের অজান্তেই আমাদের অন্তরাত্মায় শিহরণ জাগাত। যখন লাশের শরীর থেকে তার হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী এবং অন্ত্রকে আলাদা করা হতো, তখন পচা ভ্যাপসা দুর্গন্ধ আরো তীব্র থেকে তীব্রতর হয়ে ভেসে আসতো, আর যেটা একজন মেডিকেল স্টুডেন্টের জন্য খুবই চিরচেনা এবং সবসময়ের জন্যই একটি অভ্যস্ততার ব্যাপার। যা হোক, মূল ঘটনায় আসা যাক। প্রফ এক্সামের খুব বেশি দেরি নেই, তাই তো প্রফ এক্সামের জন্য নতুন 2টি লাশ ফরমালিনে পরিপূর্ণ স্টিলের বাক্স থেকে বের করা হয়। নতুন বডি পার্টগুলোকে বের করার জন্য একটি মেল বডি এবং অপরটি ফিমেল বডি। যেহেতু পরীক্ষা নিকটবর্তী, তাই আমার ব্যাচের সকল স্টুডেন্ট দুপুরের আগ পর্যন্ত কলেজে অবস্থান করত এবং ডেড বডির বডি পার্টগুলো নিয়ে গ্রুপ তৈরি করে স্টাডি করতাম আমরা। আমি আমার রুমমেট মঞ্জুর নতুন কিছু ভাবতাম, তাই আমরা প্ল্যান করলাম যে সকলে কলেজ থেকে চলে যাবার পর আমরা কলেজে যাব লাশ নিয়ে গভীরভাবে স্টাডির জন্য। এতে আমাদের তা আয়ত্ত করা সহজ হবে। উল্লেখ্য, আমাদের হোস্টেলটি কলেজের খুব কাছে অবস্থান করায় তাদের মাঝে দূরত্ব ছিল মাত্র 3 মিনিটের। তাই প্ল্যান মাফিক হোস্টেল থেকে বই খাতা নিয়ে খুব গোপনে আমি আর আমার রুমমেট বিকেলের দিকে ডিসেকশন হলে চলে আসি, যাতে কোনো স্টুডেন্ট আমাদের প্ল্যানটার কথা জানতে না পারে। কলেজের সকল স্টাফদের সাথেই আমাদের সুসম্পর্ক থাকায় যে মামা হলের দায়িত্বে ছিলেন তাকে আগে থেকেই আমি ম্যানেজ করে রেখেছিলাম। ডিসেকশন রুমে যাওয়ার পর প্রথমেই লাশটির সম্পূর্ণ মস্তিষ্ক আমি হাতে নিলাম। মঞ্জুর বই খুলল এবং মস্তিষ্ক নিয়ে যা যা আছে সব বের করলো। এরপর হার্ট, লিভার, কিডনি সবকিছুই ধরলাম। একইভাবে পড়তে লাগলাম দুজন। সুন্দরভাবে দুজন স্টাডি করছিলাম। 7তলা বিল্ডিং এ আমি আর মঞ্জুর বাদে আর কেউই তখন ছিল না, কারণ দুপুরেই সব বন্ধ হয়ে গেছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ স্টোমাক ধরতে গিয়ে আমার গায়ে বিশ্রীভাবে ফরমালিন লেগে গেল। পরিষ্কার হবার উদ্দেশ্যে তাই ডিসেকশন রুমের সিঙ্কটির কাছে গেলাম, কিন্তু সাবানটা শেষ হয়ে গিয়েছে। তাই বাথরুমের কাছে অপর একটা সিঙ্কে যাবার জন্য মনস্থির করলাম। বলে রাখা ভালো যে ডিসেকশন হল বিল্ডিং এর বিপরীত প্রান্তে অবস্থিত, আর একটি মেডিকেল কলেজের ফ্লোর কতটা বড় হয় সেটা কারোর অজানা নয়। বাথরুম এবং ডিসেকশন হলের মাঝে অনেকটা বড় ডিস্টেন্স ছিল। মঞ্জুরকে বললাম, দোস্ত তুই এইখানেই ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর তুই বডি পার্টস আর অর্গানগুলো ধরবি, কারণ ফ্রেশ হবার পর আমি আর সেগুলো ধরতে পারবো না। ও বলল, লেট করিস না, প্রায় সন্ধে হয়ে গিয়েছে, দ্রুত চলে যেতে হবে। আমি বাথরুমের কাছে সিঙ্কে গেলাম এবং পরিষ্কার মনে হচ্ছিল, কেন জানো মনে হলো বাথরুমে কেউ আছে, অথচ পানির কোনো শব্দ বাথরুমে পেলাম না। এইসব কিছু না ভেবেই আমি সিঙ্কে হাত ধুতে লাগলাম। হঠাৎ বাথরুম থেকে একটি লোক বের হয়ে আমার কাছে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর কি যেন বলল আমাকে, কিন্তু তার কথাগুলো খুবই অস্পষ্ট ছিল। এরকম শব্দের সাথে আমি আগে
পরিচিত ছিলাম না। আমি একটু ব্যস্ত ছিলাম ভিসেরাগুলো নিয়ে, তাই আমি ওই লোকটিকে অত মন দিয়ে খেয়াল করিনি। আমি তাকে বললাম, আঙ্কেল, আমি কিছু বুঝতে পারছি না। তখনই হঠাৎ করে মঞ্জুর আমাকে ডাক দিল। আমি মঞ্জুরের ডাক শুনে লোকটিকে আর গুরুত্ব না দিয়ে তার নিকট থেকে চলে আসি। মঞ্জুর খুব রাগের সাথে আমাকে বলল, তুই নিজের মতো করে সিঙ্কের সামনে দাঁড়িয়ে দেয়ালে দিকে মুখ করে একা একা কি বলছিলি? পাগল হয়ে গিয়েছিস নাকি তুই? পুরো 30 মিনিট আমাকে ডিসেকশন রুমে বসিয়ে নাটক দেখাচ্ছিস দেয়ালের দিকে তাকিয়ে। কথাগুলো ও রাগ করে বলেছিল ঠিকই, কিন্তু ওর চোখ মুখে আতঙ্ক অনুভব করছিলাম। আমি ওর কথাগুলো শুনে বললাম, ভাই, তুই অন্ধ হয়ে গিয়েছিস? ভেতরে কে যেন একটা ছিল, আমি বুঝছিলাম না। তার কথা অসম্পূর্ণ লাগছিল। শেষ করতে না পেরেই বাথরুমের ভেতরে তাকিয়ে দেখলাম কেউ নেই। তখন আমার পুরো গা ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতরটা ভয়ে জমে গেল, আমার গায়ের পশমগুলো ভয়ে দাঁড়িয়ে গেল। আমি তখন কোনো কথা বলতে পারলাম না। মঞ্জুরের সাথে কথা না বলেই দ্রুত জায়গাটি থেকে সরে এলাম। তখন শীতের সময় ছিল, গরম লাগা অথবা ঘেমে যাওয়ার কোনো কারণই ছিল না, অথচ আমি ঘেমে ভিজে গেলাম। মঞ্জুর বলল, কি হয়েছে তোর? আমি বললাম, আগে রুমে চল। দ্রুত বই হাতে আমরা নিচে নামলাম এবং আলামিন মামাকে ফোন দিয়ে বললাম, মামা, আমাদের পড়া শেষ, দরজাগুলোতে তালা মেরে দেন। উল্লেখ্য, আলামিন মামা কলেজের স্টাফ, যিনি ডিসেকশন হলের দায়িত্বে ছিলেন। উনি অনুরোধ করলেন আমাদেরকে ওনার সাথে যেতে। উনি সাহস পাচ্ছিলেন না একা যাবার, কারণ তখন ভালোভাবেই চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে। ওনার সাথে আমরা দুজন 7 তলায় গিয়ে রুম বন্ধ করে হোস্টেলে ফিরে এলাম। রুমে ফেরার পর মঞ্জুর আমাকে বলল, এরকম আচরণ কেন করলি আজ? আমার তখন আরো একটা জিনিস মনে পড়ল। এই যে লোকটা আমি বাথরুমের সিঙ্কের সামনে দাঁড়িয়ে দেখছিলাম, ওইটা অর্থাৎ ওই পুরুষ লাশটির মতোই দেখতে, কিন্তু আমার মাথায় তখন পড়ার টেনশন কাজ করছিল বলে আমি তখন সেটা নিয়ে ভেবে দেখতে সক্ষম হইনি। আমি লাশটিকে 8-10টা মানুষের মতো ভেবেই মনের অজান্তেই উড়িয়ে দিয়েছি। আর আমাকে যে শব্দগুলো বলেছিল সেগুলো খুবই অদ্ভুত ছিল, কিন্তু আমি তা আমার মনের অজান্তেই গুরুত্ব দেইনি। যদি এইসব কিছু আমার সাথে অর্থাৎ আমার চাপহীন মস্তিষ্কে আমার সামনে ঘটতো আর সেখানে মঞ্জুর এসে আমাকে ডাক না দিত, আমি না জানি কি করতাম। মঞ্জুর আমাকে জানালো, সে যখন ডিসেকশন রুমে একা বসেছিল তখন আপনা আপনি চাকাযুক্ত ডিসেকশন টেবিলটা হঠাৎ করে নড়ে ওঠে। সেটার উপর লাশের কাটা অংশগুলো ছিল। ব্যাপারটি তার কাছে খুব খারাপ লাগায় সে দ্রুত আমাকে খুঁজতে আসে এবং আমাকে ওই অদ্ভুত অবস্থায় দেখে ডাক দেয়। এই ঘটনার ব্যাখ্যা আমাদের কাছে নেই। যদি আপনাদের কারো কাছে ব্যাখ্যা থাকে তো অবশ্যই জানাবেন। উল্লেখ্য, এই মেল ডেড বডিটা ছিল একজন ক্রস ফায়ারের আসামির। ঘটনাটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করার পর সবাই এ ব্যাপারে কলেজে ইনফর্ম করে। কোনো কোনো স্যার বলেন আমাদের নাকি সেই দিন হ্যালুসিনেশন হয়েছে। ধরে নিলাম আমাদের হ্যালুসিনেশন হয়েছে, কিন্তু মঞ্জুর যে টেবিল নড়ে ওঠাটা উপলব্ধি করেছিল সেটাও কি হ্যালুসিনেশন? যাই হোক, এরপর থেকে আর কখনোই আমরা 2-5 জন এরকম সংখ্যক স্টুডেন্ট ডিসেকশন রুমে যাওয়ার সাহস করিনি। কম করে হলো 6-7 জন দল বেঁধে ডেড বডি স্টাডি করতে গিয়েছি। আজ আর নয়, কোনোদিন আপনাকে নতুন ঘটনা পাঠাবো যদি ঘটনাটি সিলেক্টেড হয়, শুধুমাত্র আপনাকে আর ভূত.com-কে ভালোবেসে। আমার কাছে অনেক ভৌতিক ঘটনা আছে যেগুলো মেডিকেলের বড় ভাইদের সাথে ঘটেছে। সর্বদা ভালো থাকবেন এই কামনাই করি। আমার নাম সুরাইয়া, ছদ্মনাম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই অনেক আদুরে স্বভাবের ছিলাম, তাই বাবা মা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। আমার বাবা মোটামুটি রকমের একটি সরকারি চাকরি করতেন। আমার বাবা আমার দাদার কাছ থেকে অল্প কিছু জমি পেয়েছিলেন, যদিও আমার দাদা অনেক ধনী ছিলেন। আমার বাবার অল্প জমি পাওয়ার কারণ আমি পরে বলছি। আমার বাবা যে জমি পেয়েছিলেন সেখানে তিনি বাড়ি করতে চেয়েছিলেন। আমার মায়ের স্বপ্ন ছিল আমাদের নিজেদের একটি বাড়ি হবে। আমার বাবা মূলত আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই বাড়ি তৈরির কাজ শুরু করেন, কিন্তু বাড়ি তৈরি করতে প্রচুর টাকার দরকার ছিল। তাই আমার আব্বু বাড়ি তৈরির জন্য একটি ব্যাংক থেকে অনেক টাকা লোন নেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমার বাবা আমাদের নিজের সে বাড়ি দেখে যেতে পারেননি। আমাদের বাড়ি তৈরির কাজ যখন প্রায় শেষ পর্যায়ে চলে আসে তখন আমার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। আমার বাবার অকাল মৃত্যুতে আমার পরিবার সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। এখন আসি আমার দাদা অনেক ধনী হওয়া সত্ত্বেও কেন আমার বাবা অল্প জমি পেয়েছিলেন সেই কথায়।
আমার বাবা মা লাভ ম্যারেজ করেছিলেন, যার জন্য আমার দাদু বাড়ি অথবা আমার নানু বাড়ির কারো কাছ থেকেই আমার পরিবার কখনো কোনো ধরনের সাহায্য সহযোগিতা পায়নি। কেননা তখনকার মানুষেরা এই ব্যাপারটা খুব খারাপ চোখে দেখত। আমার বাবার মৃত্যুর পর আমার নানু বাড়ির লোকেরা বলতে গেলে অনেকটা খুশি হয়েছিলেন, কেননা তারা আমার বাবাকে একেবারেই দেখতে পারতেন না। তারা সরাসরি কিছু না বললেও তাদের আচার আচরণে আমার মা ব্যাপারটা ভালোই বুঝতে পেরেছিলেন। তাই আমার মা একরকম তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। আমার বাবার নেওয়া লোনের অনেক টাকা পরিশোধ করা বাকি ছিল। আমার নানু বাড়ির লোকেরা অনেক সাহায্য সহযোগিতা করতে চেয়েছিলেন আমার মাকে, কিন্তু আমার মা কিছুতেই রাজি হননি। আমার দাদু বাড়ির লোকজন আমার বাবার মৃত্যুর জন্য সবসময় আমার মাকে দায়ী করতেন। এমনকি আমি তাদের একমাত্র নাতনিকেও তারা সহ্য করতে পারতেন না। আমার দাদু অনেক ধনাঢ্য একজন ব্যক্তি হওয়ায় তার ছেলেকে এভাবে কষ্ট করে চাকরি করতে হয়, এই ব্যাপারটা তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। আমাদের জন্য চাকরি করতে গিয়েই বাবাকে বাইরে যেতে হতো, আর তাই বাবার মৃত্যু হয়েছে বলে তারা মনে করতেন। তাই তাদের দিক থেকে কোনো ধরনের সহায়তা কামনা করা আমাদের জন্য ছিল নিতান্তই আকাশ কুসুম ব্যাপার। আমার বাবার মৃত্যুর পর বাবার নেওয়া লোনের বোঝা আমার আর মায়ের কাঁধে এসে পড়ে। আমার মা একজন গৃহিণী ছিলেন এবং তিনি তখনকার সময়ে HSC পর্যন্ত লেখাপড়া করেছিলেন। তার পক্ষে চাকরি করা একেবারেই সম্ভব ছিল না। আমি যে ঘটনাটি বলছি, এই ঘটনাটি আজ থেকে প্রায় 7 বছর আগের, অর্থাৎ 2014 সালের ঘটনা। আমার পরিবারের হাল ধরার জন্য আমি একটি চাকরি খুঁজতে শুরু করি, কেননা আমি আমার বাবা মারা যাওয়ার আগের বছর অনার্স পাশ করেছিলাম এবং নতুন মাস্টার্সে ভর্তি হয়েছিলাম। আমি অনেক জায়গায় চাকরি খুঁজেছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন আমার এক ফ্রেন্ড আমাদের বাসায় আসে আমাদের খোঁজ খবর নেয়ার জন্য। আমার বাবার মৃত্যুর জন্য সে আমার কাছে অনেক দুঃখ প্রকাশ করে এবং আমার কাছে জানতে চায় আমাদের পরিবার এখন চলছে কিভাবে। তখন আমি তাকে বলি আমার একটা চাকরির খুব প্রয়োজন, কেননা আমি যদি চাকরি না করি তাহলে আমার বাবার নেয়া লোন পরিশোধ করতে পারবো না এবং আমার বাবার বানানো এই বাড়িটি হয়তো আমাদেরকে ছেড়ে দিতে হবে, যা আমার মা কিছুতেই মেনে নিতে পারবেন না। আমার ফ্রেন্ড তখন আমার কথা শুনে বলে সে যেখানে চাকরি করে সেখানে কিছুদিন আগে একটি পোস্ট খালি হয়েছে, আর আমি যদি চাই তাহলে সে সেখানে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে বসের সাথে কথা বলে। আমি আমার ফ্রেন্ডের প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যাই এবং জানতে চাই আমার ফ্রেন্ড কোথায় চাকরি করে এবং কি চাকরি করে। আমার ফ্রেন্ড বলে সে একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে চাকরি করে। ডার্মাটোলজিস্ট হচ্ছেন তারা যারা মানুষের স্কিন নিয়ে পড়াশোনা করেন এবং স্কিনের বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের জন্য চিকিৎসা করেন। আমি তখন তাকে জিজ্ঞেস করি সেখানে তার কাজটা কি বা তাকে কি করতে হয়। তখন সে আমাকে বলল সে যার আন্ডারে কাজ করে তার নাম ডক্টর সীমা, আর তিনি অনেক বড় মাপের একজন স্কিন চিকিৎসক, ছদ্মনাম। সে আবারও বলে ডক্টর সীমা নাকি সৌন্দর্য বিষয়ক যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারেন। আমার ফ্রেন্ড তার চেম্বারে রিসেপশনিস্ট হিসেবে কাজ করে এবং তার একজন অ্যাসিস্ট্যান্ট পোস্ট নাকি কিছুদিন আগে খালি হয়েছে। আমি অন্য কোনো চিন্তা না করে আমার বন্ধুকে বলে দেই তার বসের সাথে কথা বলতে। আমার বন্ধু আমার কথায় রাজি হয়ে যায় এবং আমাকে আশ্বাস দিয়ে সেদিনের মতো চলে যায়। পরদিন আমার বন্ধু আমাকে ফোন করে এবং ফোন করে সে বলে তার বস নাকি আমার সাথে দেখা করতে চেয়েছে। বন্ধুর ফোন পেয়ে আমি সাথে সাথে রেডি হই এবং আমার বন্ধুর বাসার সামনে গিয়ে তাকে কল দেই। আমার কল পেয়ে আমার বন্ধু বেরিয়ে আসে এবং আমরা একসাথে ডাক্তার সীমার চেম্বারে যাই। সেখানে গিয়ে ডাক্তার সীমার সাথে দেখা হওয়ার পর তিনি আমাকে আমার কাজ বুঝিয়ে দেন এবং আমাকে সেদিনই নগদ 30,000 টাকা অ্যাডভান্স হিসেবে দেন। তার এরকম ব্যবহারে আমি অনেকেই অবাক হয়ে যাই, কেননা অ্যাডভান্স টাকা কখনো কাউকে চাকরিতে জয়েন করার আগেই দিতে দেখিনি। তার ব্যবহার ছিল প্রচন্ড অমায়িক এবং তার ব্যবহার দেখে আমি কিছুটা অবাক হচ্ছিলাম, কেননা তার চেম্বারে সকলে ছিল ফিমেল স্টাফ আর সে সকল স্টাফদের সাথে প্রয়োজনের থেকে বেশি অমায়িক ব্যবহার করছিল। এসব কিছু দেখে আমার কিছুটা অবাক লাগলেও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি চাকরি পাওয়ার জন্য এবং পরদিন থেকে চাকরিতে জয়েন করি। ডাক্তার সীমার অন্য আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল যে ছিল তার প্রধান অ্যাসিস্ট্যান্ট। সে সবসময় ডাক্তার সীমার সাথে
থাকতো এবং তার অনুপস্থিতিতে কেবল আমাকে ডাক্তার সীমার সাথে থাকতে হতো। এবং যখন ডাক্তার সীমার সেই প্রধান অ্যাসিস্ট্যান্ট থাকতো তখন আমার কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি মন দিয়ে কাজ করে যেতে থাকি। আস্তে আস্তে স্বাভাবিকভাবেই প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহের মধ্যে আমি কোনো ধরনের কোনো অস্বাভাবিক কিছুই লক্ষ্য করিনি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমার চোখে কিছু অস্বাভাবিক ব্যাপার ধরা পড়তে শুরু করে। তার কাছে প্রচুর মানুষ তাদের স্কিনের সমস্যা নিয়ে আসতো। কারো চেহারায় অনেক ব্রণ ছিল, তো কারো চেহারায় কালো কালো ছোপ। কিন্তু অবাক করা ব্যাপার ছিল, তার কাছে যেসব রোগী আসতেন তাদের মধ্যে সকলকে তিনি অত্যন্ত নম্রতার সাথে একটা কথাই বলতেন, আর তা হলো এই সমস্ত সমস্যা তিনি পুরোপুরি সমাধান করে দিতে পারবেন, কিন্তু এর জন্য প্রচুর টাকা খরচ করতে হবে। যারা টাকা খরচ করার জন্য প্রস্তুত থাকতো কেবল তাদেরকেই তিনি একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার কথা বলতেন, এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে তাদের চেহারা কিভাবে যেন অলৌকিকভাবে পুরোপুরি ঠিক হয়ে যেত। বয়সের ছাপ একেবারেই যেন চেহারা থেকে গায়েব হয়ে যেত, আর চেহারায় বিন্দুমাত্র দাগ খুঁজে পাওয়া যেত না। এসব দেখে আমি অনেক অবাক হতাম, কিন্তু আমি কখনো তার ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ করতে পারিনি, কেননা তার সকল স্টাফদের সাথে তার ব্যবহার ছিল অদ্ভুত রকমের ভালো, এবং আমার সাথেও তার ব্যবহার ছিল খুবই ভালো। আর যে আমাকে বিপদের দিনে চাকরি দিয়েছে এবং এতগুলো টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে আমার এত বড় উপকার করেছে, তার ব্যাপারে আমার মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ একেবারেই অবান্তর। কিন্তু আশ্চর্যজনকভাবে রোগীদের এইভাবে ভালো হয়ে যাওয়াটাও আমার কাছে বেশ অবাক লাগছিল। আমি অনেকটা দোটানার মধ্যেই পড়ে যাই, কেননা একদিকে সেই মহিলা যে আমাকে অনেকগুলো টাকা দিয়ে একটি চাকরি দিয়ে আমার উপকার করেছে, সে অন্যদিকে আমার আশেপাশে ঘটে চলা এমন অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে। এসব চিন্তা নিয়েই আমি নিজের মনকে শান্ত করে আমার কাজে মন দেই। এভাবে একদিন কাজ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ডক্টর সীমা আমাকে বলেছিলেন তিনি বাড়িতে যাবার সময় আমাকে তার গাড়িতে করে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাবেন। ডক্টর সীমার রোগী দেখতে দেখতে অনেক রাত হচ্ছিল, আর আমি বাইরে একটি চেয়ারে বসে ঘুমে ঢুলছিলাম। কিছুক্ষণ পর আমার চোখ লেগে আসে আর আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি খুব বাজে ধরনের একটা স্বপ্ন দেখি। আমি দেখি ডক্টর সীমার চেম্বারে আশেপাশে একটি অপরিচিত মেয়ে ঘোরাঘুরি করছে, এবং কিছুক্ষণ পর সেই মেয়েটি একটি রুমের ভেতরে ঢুকে যায়। আমি তার পেছন পেছন সেই রুমে যাই। এই রুমটি আমার কাছে খুবই অপরিচিত লাগছিল। আমার মনে হচ্ছিল এর আগে আমি এই রুমে কখনোই আসিনি। মেয়েটি এই রুমের একটি কোনায় বসে পড়ে এবং প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে। আমি ভয়ে ভয়ে তার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই যা দেখি তা দেখার পর আমার শরীরের রক্ত হিম হয়ে যায়। আমি দেখি তার চেহারাটা ছিল সম্পূর্ণ বিকৃত, আর মনে হচ্ছিল তার চামড়াগুলো যেন ঝুলে যাচ্ছে আর শরীর থেকে খসে খসে পড়ছে। তার মাথার সামনে অনেকগুলো চুল ছিল না, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সেই মেয়েটি আর কেউ নয়, আমিই ছিলাম। এসব দেখে আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি, এবং আমার চিৎকার শুনে ডক্টর সীমা আমার কাছে আসেন এবং আমাকে জিজ্ঞাসা করেন আমার কি হয়েছে আর কেনই বা আমি চিৎকার করছি। আমি তাকে সবকিছু খুলে বলার পর তার চেহারায় অন্যরকম একটা প্রতিক্রিয়া লক্ষ্য করি। তিনি আমাকে চুপ করে থাকতে বলেন এবং বললেন আমি বাজে স্বপ্ন দেখেছি, এবং তিনি আমাকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে মানা করলেন। সেদিনের পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন সেই চেম্বারটিকে নিয়ে ভালো কোনো কিছু মাথায় আসছিল না। আমার কাছে বারবার মনে হচ্ছিল আমার এরকম স্বপ্ন দেখার পেছনে হয়তোবা কোনো কারণ অবশ্যই আছে। কিছুদিন পর কাজ করতে করতে আমি হুট করে আমার চেহারার যে মেয়েটিকে সেদিন স্বপ্নে দেখেছিলাম সেই মেয়েটিকে সরাসরি দেখতে পাই, কিন্তু আজ তার চেহারা ছিল অন্যরকম। তাকে দেখে আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে আমি সেখানেই বিকট একটি চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার চিৎকার শুনে ডক্টর সীমা এবং তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং রিসিপশনের সাথে থাকা আমার বান্ধবীকে খবর দেয়। আমার বান্ধবী সেখান থেকে আসার পর আমার চোখে মুখে পানি দিয়ে আমার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর আমি ডক্টর সীমাকে সবকিছু খুলে বলি, কিন্তু তিনি আমাকে বারবার চুপ করে থাকতে বলছিলেন, কেননা সেখানে তার একজন রোগী উপস্থিত ছিল। ডক্টর সীমা কোনোভাবেই চাইছিলেন না আমার এই ধরনের সমস্যার কথা কেউ জানুক। তিনি তখনই সেই রোগীকে নিয়ে তার রুমে চলে যান, আর রোগীকে ভেতরে রেখে রুম থেকে একটি তাবিজ হাতে করে নিয়ে এসে আমার হাতে বেঁধে দেন।
একজন ডক্টরের হুট করে রুম থেকে একটি তাবিজ এনে আমার হাতে বেঁধে দেওয়াটা আমার কাছে ছিল চরম পর্যায়ের অবাক করা ব্যাপার। আমি তাকে তাবিজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই তাবিজ সকল ধরনের বালা মুসিবত থেকে নাকি আমাকে রক্ষা করবে। তিনি সেদিন আমাকে আরো 15,000 টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং বলেন এই সমস্ত কথা আমি যেন কারো সাথে শেয়ার না করি। তার কথা মতো আমি বাড়িতে চলে আসি, কিন্তু বারবার আমার মনের মধ্যে একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। সেদিন রাতে আমি খেয়ে ঘুমিয়ে পড়ি এবং মধ্যরাতে প্রচন্ড পানির পিপাসার জন্য যখন ঘুম থেকে উঠি, তখন আমি যে মেয়েটিকে ডক্টর সীমার চেম্বারে দেখেছিলাম তাকে আমার বিছানার পাশে বসে থাকতে দেখি। তাকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে আমার মাকে ডাকতে থাকি এবং আমার মা আসার পর যখন তিনি রুমের লাইট জ্বালান তখন সেই মেয়েটি কোথায় যেন উধাও হয়ে যায়। আমি আমার মাকে সেদিন সবকিছু খুলে বলি, কিন্তু আমার মা কিছুতেই এসব বিশ্বাস করছিলেন না, আর তিনি বারবার বলছিলেন এসব হয়তো আমার মনের ভুল। এত কিছু ঘটে যাওয়ার পরও আমি নিজেকে আবার শান্ত করে নিজের মনকে এই বলে সান্ত্বনা দিই, কেননা এই চাকরিটি আমার জন্য অনেক প্রয়োজনীয় ছিল। একদিন সীমার অ্যাসিস্ট্যান্ট অসুস্থ থাকার কারণে সে না আসায় আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম, আর তখন একজন মহিলা ডক্টর সীমার সাথে দেখা করতে আসেন। সেই মহিলার চেহারায় ছিল প্রচুর পরিমাণের কালো কালো দাগ এবং তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স 40 থেকে 45 বছরের মাঝামাঝি। মহিলাটি ডক্টর সীমার কাছে এসে তার সমস্যার কথা বলেন এবং ডক্টর সীমা তাকে বলেন তার সমস্যার সমাধানের জন্য প্রচুর টাকা খরচ করতে হবে। সেই মহিলা এক কথায় রাজি হয়ে যান এবং ডক্টর সীমা তাকে 2 দিন পরে তার চেম্বারে আসতে বলেন। সেদিন রোগীর চাপ কম থাকায় ডক্টর সীমা আমাকে বলেন তিনি আমাকে কিছু ক্রিম লাগিয়ে দেবেন যাতে করে আমার চেহারা আগের থেকে আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে। আমি তার কথা শুনে অবাক হয়ে যাই, কেননা আমার জন্য তার এসব করার কোনো প্রশ্নই আসে না। তাকে অনেক মানা করলেও সে আমাকে বলে আমার চেহারা নাকি দিন দিন কালো হয়ে যাচ্ছে, আর এরকম চলতে থাকলে আমি নাকি এক সময় কালো হয়ে যেতে পারি, আর তিনি চান না যে আমার সাথে এরকম কিছু হোক। তিনি আমাকে বারবার বলছিলেন সৌন্দর্য আল্লাহর অনেক বড় নিয়ামত, আর সৌন্দর্যকে ধরে রাখা হচ্ছে আমাদের কর্তব্য। আমি তার কথা শুনে এক সময় তার জোড়াজুড়ির জন্য রাজি হয়ে যাই, কেননা তিনি ছিলেন এই বিষয়ে এক্সপার্ট। কিন্তু তার কথায় রাজি হওয়াটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। ডক্টর সীমা আমার মুখে একটি অদ্ভুত রকমের ক্রিম লাগান। অদ্ভুত বলার কারণ হচ্ছে মানুষের চেহারা ফর্সা করার জন্য সাধারণত আমরা সাদা ক্রিম লাগাতে দেখেছি, কিন্তু সেই ক্রিমটি ছিল সম্পূর্ণ কুচকুচে কালো। ডক্টর সীমা ক্রিম লাগানোর পর আমার চুল দেখে বললেন আমার চুলের আগা নাকি ভেঙে গিয়েছে। তিনি আমার চুলের আগা সামান্য কেটে শ্যাম্পু করে দেন আর আমার হাতের নখ ছোট রাখার পরামর্শ দিয়ে আমার হাতের নখ কাটতে বলেন। তিনি আমাকে বলেন আমার জন্য কোন সিরাম পারফেক্ট হবে তা দেখার জন্য নাকি আমার ব্লাড টেস্ট করতে হবে। এই বলে তিনি আমার হাত থেকে সিরিঞ্জ দিয়ে ব্লাড নেন। এসব করার সময় তিনি বলছিলেন তুমি জানো আমার বয়স কত? আমার বয়স 38-এর কাছাকাছি। আমাকে দেখে কি এতটা বয়স্ক মনে হয়? ডক্টর সীমার এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, কেননা তার চেহারা দেখে আমার কাছে মনে হয়েছিল তার বয়স 30-এর বেশি কোনোভাবেই হবে না, 30-এর কমও হতে পারে। তার এই কথাগুলো শুনে আমি অনেক অবাক হই, কিন্তু সাথে আবার প্রশংসাও করতে থাকি এবং সব কাজ শেষ হলে সে নিজে আমাকে তার গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়। পরদিন সকাল থেকে আমার শরীর কিছুটা খারাপ হতে শুরু করে। এভাবে প্রতিদিন আমার শরীর খারাপ হতে শুরু করলো এবং আমার চেহারা নষ্ট হয়ে যেতে লাগলো। আমার চেহারায় প্রচুর ব্রণ দেখা যাচ্ছিল এবং চেহারার আশেপাশে ছোট ছোট কালো দাগ ভেসে উঠছিল। আমার মাথা থেকে প্রচুর পরিমাণে চুল ঝরে যাচ্ছিল। আমি এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কেঁদে দেই। আমার মা এসে আমাকে সান্ত্বনা দেন, কিন্তু আমি নিজের এমন অবস্থা মেনে নিতে পারছিলাম না। আমি কয়েকদিন চেম্বারে না যাওয়ার জন্য আমার বান্ধবী আমার খোঁজ নিতে আমার বাসায় আসে। আমার এই অবস্থা দেখে সে অনেক অবাক হয় এবং আমাকে কিছু কথা বলে যা শুনে আমার হুঁশ উড়ে যায়। সে আমাকে বলে আমার জায়গায় যে দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট আগে চাকরি করত তারও নাকি আমার মতোই একই রকম অবস্থা হয়েছিল এবং তার চেহারা অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ার জন্য সে নাকি সেটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। আমার তখন মনে হয় আমার সাথে যা হচ্ছে এই সব কিছুর উত্তর আছে সেই চেম্বারের ভেতরেই। দিন দিন আমার শরীর আর চেহারা প্রচন্ড খারাপের দিকে আগানো সত্ত্বেও আমি একদিন চেম্বারে যাই। চেম্বারে গিয়ে আমি যা দেখি তা দেখে আমি এত বেশি অবাক হই যা আমি
বলে বোঝাতে পারবো না। কয়েকদিন আগে যে মহিলা চেম্বারে ডক্টর সীমার সাথে দেখা করতে এসেছিল, তার চেহারার সমস্যাগুলোর কথা বলছিল। তার চেহারা আজ পুরোপুরি ঠিক এবং তাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না তার বয়স 30-এর বেশি হবে, অথচ সেদিন তাকে দেখে 45-এর বেশি বয়সী মহিলা হিসেবে মনে হচ্ছিল। এসব দেখে আমি সেদিনই ঠিক করে নেই এখানে আসলে কি হচ্ছে সেটা আমাকে বের করতেই হবে। ডক্টর সীমার চেম্বারে একটি স্পেশাল রুম ছিল যেখানে তিনি স্পেশাল রোগীদেরকে ট্রিটমেন্ট দিতেন। আমার চাকরির প্রথম দিনেই তিনি আমাকে সেই স্পেশাল রুমে বিনা অনুমতিতে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। ডক্টর সীমা সেই মহিলার সাথে কথা বলছিলেন আর আড়াল থেকে আমি ডক্টর সীমা আর সেই মহিলার কথোপকথন শুনতে থাকি এবং ডক্টর সীমা তাকে জানায় তার নাকি আরও একটি কোর্স বাকি রয়েছে এবং সেটা আগামীকাল হবে। আমার ডক্টর সীমাকে বারবার সন্দেহ হচ্ছিল এবং সেই সন্দেহের কারণেই আমি সেদিন ঠিক করি আগামীকাল সেই স্পেশাল রুমে কি হবে আমি তার নিজের চোখে দেখব। যথারীতি আগামী দিন চেম্বারে যাওয়ার পর আমি দেখতে পাই ডক্টর সীমা আমার বান্ধবী আর সেই মহিলাকে সাথে নিয়ে সেই স্পেশাল রুমে চলে যাচ্ছেন। আমি অবাক হয়ে দেখি ডক্টর সীমা আমার বান্ধবীকে যা করতে বলছেন আমার বান্ধবী কোনো ধরনের প্রশ্ন ছাড়াই রোবটের মতো তার সবকিছু করে যাচ্ছে। আমি আমার বান্ধবীকে পেছন থেকে ডাক দিলেও সে একটি বারের জন্য আমার দিকে ঘুরে পর্যন্ত তাকায়নি, যে ব্যাপারটি আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছিল। ডক্টর সীমা আমার বান্ধবী সেই মহিলাকে নিয়ে স্পেশাল রুমের ভেতরে চলে গেল। আমি সেই স্পেশাল রুমের দরজায় দাঁড়িয়ে থাকি। ভাগ্যক্রমে দরজার পাশে ছোট একটি ছিদ্র ছিল যা দিয়ে আমি ভেতরের সবকিছু দেখতে থাকলাম। আমি দেখলাম ডক্টর সীমা একটি সিরিঞ্জের মধ্যে আমার বান্ধবীর ঘাড় থেকে রক্ত নিচ্ছেন এবং সেই রক্ত একটি মাটির তৈরি কাপের মধ্যে রাখছেন। আমার বান্ধবীর রক্ত রাখার পরে সে আমার বান্ধবীর মাথা থেকে সামান্য পরিমাণের চুল এবং আঙুল থেকে অল্প পরিমাণ নখ কেটে সেই কাপের মধ্যে রেখে সবকিছু মিক্স করছেন। মিক্স করা শেষ হলে তার ড্রয়ার থেকে একটি বই বের করে এবং বইটি দেখে কি যেন পড়তে থাকে এবং কিছুক্ষণ পর দেখতে পাই যে মেয়েটিকে আমি চেম্বারে এবং আমার রুমের মধ্যে দেখেছিলাম সেই মেয়েটির মতো কেউ একজন কোথা থেকে যেন ডক্টর সীমার সামনে চলে এলো। ডক্টর সীমা তখন সেই মেয়েটিকে যে কাপের ভেতরে আমার বান্ধবীর রক্ত, চুল এবং নখ রাখা ছিল সেই কাপটি দিলেন। মেয়েটি মুহূর্তের মধ্যে পাগলের মতো সেই কাপ থেকে সবটুকু খেয়ে নিল এবং কাপ থেকে সবটুকু খাওয়ার পর সেই মেয়েটি ডক্টর সীমার দিকে তাকিয়ে বলছিল তাকে আরো খাবার দেওয়ার জন্য, কিন্তু ডক্টর সীমা তাকে বারবার মানা করায় সে প্রচন্ড কান্নাকাটি করছিল এবং তার চোখ থেকে লাল রঙের এক ধরনের তরল পদার্থ অশ্রুর মতো বের হচ্ছিল, যা ডক্টর সীমা এক টুকরো তুলোই করে নিয়ে সেই মহিলার চেহারায় মাখিয়ে দিচ্ছিলেন, যার চেহারা হঠাৎ করে একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। মহিলাটির চোখ কালো কাপড়ে বাঁধা ছিল, তাই মহিলাটি কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না। এসব দেখে আমি আমার চেহারায় একরকম পরিবর্তনের কারণ খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। আমি ডক্টর সীমাকে সেদিন কিছুই বলিনি, কেননা আমি যদি তখন তাকে বলে দিতাম তাহলে সে সতর্ক হয়ে যেত। সেদিন ডক্টর সীমা আমাকে আর আমার বান্ধবীকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে আমি একরকম জোরপূর্বক আমার বান্ধবীকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমি আমার বান্ধবীকে যখন আমি যা যা দেখেছি সব জানাই, তখন সে আমাকে বলে সে চেম্বারে এসে রিসেপশনে বসার পর ডক্টর সীমা এক গ্লাস পানি খাইয়ে দেন তাকে এবং খাওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই। হঠাৎ আমার চোখ আমার বান্ধবীর হাতের দিকে গেলে আমি তার হাতেও আমার মতোই একটি তাবিজ বাঁধা দেখতে পাই। একটা তাবিজ ডক্টর সীমা আমার হাতে বেঁধে দিয়েছিলেন। তার হাতে তাবিজ দেখে আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে এই তাবিজ কোথা থেকে এসেছে তার হাতে, এই ব্যাপারে সে নাকি কিছুই জানে না। এর পরের দিন চেম্বারে গিয়ে আমি আমার বান্ধবীর চেহারা দেখে ভ্যাবাচাকা খেয়ে যাই। তার চেহারাও আমার মতো কালো আর কুৎসিত হয়ে গিয়েছিল। আমার বান্ধবীর চেহারা আমার মতো খারাপ হয়ে যাওয়ায় আমি তখন খুব ভালোভাবেই বুঝতে পারলাম ডক্টর সীমা এ ধরনের অসাধ্য সাধন করছে কালো জাদুর মাধ্যমে। কালো জাদুর মাধ্যমে ডক্টর সীমা একজনের সৌন্দর্য আরেকজনকে দিয়ে দিচ্ছে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই বাসায় ফিরে আমার মাকে গিয়ে সবকিছু জানাই। আমার মা তার পরিচিত একজন হুজুরকে ফোন দিয়ে সবকিছু জানান এবং হুজুর সেদিনই রাতের বেলা আমাদের বাসায় আসেন। হুজুর রাতের বেলা আমাদের বাসায় আসলে আমি হুজুরকে সবকিছু খুলে বলি এবং হুজুর আমাকে বলেন ডক্টর সীমা যে বইটি দিয়ে কালো জাদু করছে সেই বইটা এনে হুজুরকে দিতে পারলেই হুজুর এই সমস্যার সমাধান করতে পারবেন। হুজুরের কথায় আমি আমার বান্ধবীকে জানাই। সে আমার কথা শুনে আমার সাথে সেই বই আনার জন্য যাবে বলে জানায়।
আমি আর আমার বান্ধবী হুজুরকে সেই বই এনে দেওয়ার প্রতিজ্ঞা করি। পরের দিন আমরা চেম্বারে যাওয়ার পর দেখি ডক্টর সীমা রোগী দেখতে ব্যস্ত। আমি সেই সুযোগ কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দোহাই দিয়ে স্পেশাল রুমে চলে যাই। সেখানে যাওয়ার পর আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়। আমি স্বপ্নে যে রুমটি নিজের মতো কাউকে দেখেছিলাম, এই রুমটির সাথে তার অনেকটাই মিল আছে। আগের দিন ছিদ্র দিয়ে দেখার জন্য বেশি কিছু বুঝতে পারিনি। আজ স্পেশাল রুম থেকে সেই বইটা চুরি করে নিয়ে আসি। সেদিন রাতের বেলা আমি বইটা নিয়ে হুজুরের কাছে দিলাম। তখন হুজুর আমাকে তার সাথে বসতে বললেন। হুজুর আমাকে বললেন, এই বইটি একটি অতি প্রাচীন কালো জাদুর বই। এই বইয়ের মাধ্যমে একটি পিশাচকে জাগ্রত করে তার মাধ্যমে একজনের সৌন্দর্য আর একজনের কাছে দেয়া হয়। আমাদের হাতে থাকা তাবিজ নাকি এই কালো জাদুরই একটি ধাপ। এই তাবিজ আছে জন্যই নাকি আমাদের সাথে এমনটা করা সম্ভব হচ্ছে। হুজুর আমাদের হাত থেকে তাবিজ খুলে নিয়ে বললেন, সেই পিশাচটি হচ্ছে এমন একটি পিশাচ যার নাকি সবসময় ক্ষুধা লাগে এবং তাকে যতই খেতে দেওয়া হোক না কেন সে খাবার চাইতেই থাকবে, এবং তার খাবার সাধারণ খাবারের মতো নয়। তার প্রকৃত খাদ্য হচ্ছে মানুষের রক্ত, মানুষের মাথার চুল এবং মানুষের হাতের নখ। খাবার চাইতে চাইতে না পেয়ে সে যখন কান্না করবে তখন পিশাচের চোখ থেকে নাকি এক ধরনের লাল রঙের তরল নির্গত হবে, যা সেই মানুষের সৌন্দর্য, যার রক্ত, মাথার চুল এবং নখ সেই পিশাচ খেয়েছে। হুজুর আরো বলেন, এই বইটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। এই বইয়ের মধ্যে যে মন্ত্র লেখা আছে সেই মন্ত্রকে যদি কেউ উল্টো করে পড়ে, যার সৌন্দর্যটি ব্যবহার করার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে, তাহলে সে তার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পাবে। হুজুর তখন আমাদেরকে উল্টো করে মন্ত্র পড়ার নিয়মগুলো শিখিয়ে দিলেন এবং আমি এবং আমার বান্ধবী দুজনে একে একে সেই বইটা দেখে উল্টো মন্ত্র পড়া শুরু করলাম। আমি বইটি নিয়ে উল্টো মন্ত্র পড়ার আগে আয়নার দিকে একবার নিজেকে দেখে নিলাম, নিজের চেহারাটা ভালো করে দেখে নিলাম। আমার নিজের চেহারা দেখে মনে হচ্ছিল আমার বয়স 50-এর বেশি হয়ে গিয়েছে, আর আমার চুল পেকে গিয়েছিল এবং আমার মাথার সামনে অনেকটা চুল ছিল না। একটা মেয়ের জন্য এটা কত ভয়ঙ্কর হতে পারে। আমি হুজুরের কথা মতো উল্টো মন্ত্র পড়া শুরু করলাম। আমি আর আমার বান্ধবী মন্ত্র পড়ার পর হুজুর আমাদের বলেন, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে নাকি আমরা আমাদের আগের চেহারা ফিরে পাবো। হুজুর সেই বইটি নিয়ে সেদিন চলে যান এবং বলেন, এই বই তিনি এমন জায়গায় রাখবেন যেন কেউ কোনোদিন তা খুঁজে না পায়। সেদিন রাতের বেলা ডক্টর সীমা আমাদের দুজনকে অনেকবার ফোন দিয়েছিলেন। হয়তোবা তিনি বই খুঁজে না পেয়ে আমাদেরকে ফোন দিয়েছিলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চেহারা আবার আগের মতোই সুন্দর হয়ে গিয়েছে। আমি খুশিতে আত্মহারা হয়ে আমার বান্ধবীকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি তার অবস্থা। সে আমাকে জানায় তার চেহারাও নাকি আগের মতো হয়ে গিয়েছে। এরপর থেকে আমি আর আমার বান্ধবী আর সেই চেম্বারে যায়নি। দুদিন পর আমি আর আমার বান্ধবী খবর পাই ডক্টর সীমা নাকি নিজের বাসায় রহস্যজনকভাবে মারা গেছে। আমি আর আমার বান্ধবী ঠিক করলাম আমরা শেষবারের মতো ডক্টর সীমাকে দেখতে যাব, যে আমাদের সৌন্দর্য চুরি করে অন্য কাউকে দিয়েছিল। সেখানে ডক্টর সীমাকে দেখে আমি আর আমার বান্ধবী একেবারে আঁতকে উঠি। ডক্টর সীমার আগের সুন্দর চেহারার ছিঁড়ে পোঠাও ছিল না। ডক্টর সীমার চামড়াগুলো ঝুলে পড়েছিল এবং তার চোখের চারপাশে কালো হয়ে গিয়েছিল, আর মুখের মধ্যে ছিল অসংখ্য রকমের ব্রণ। তাকে দেখে এইবার তার আসল চেহারা, আসল বয়স বোঝা যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমি আর আমার বান্ধবী ভয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসি। এরপর থেকে আমরা কখনোই ডক্টর সীমার চেম্বারে কোনো ধরনের কোনো খোঁজ খবর রাখিনি। পরিবারের হাল ধরার জন্য পরবর্তীতে আমি আর আমার বান্ধবী দুজন মিলে একটি বিজনেস শুরু করি। আজ এখনো আমাদের সেই বিজনেস চলছে, আর আমরা দুজন একসাথে অনেক ভালো আছি। ঘটনাটি বলার একটাই কারণ, সেটা হচ্ছে লোভের বশবর্তী হয়ে কেউ যেন এই ধরনের কাজ কখনোই না করে, কেননা কালো জাদুর পরিণতি কখনোই সুখকর হয় না। তো এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। আবারও আপনাদের মাঝে হাজির হব আগামী কোনো নতুন পর্বে কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com এর একজন মডারেটর। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা কয়েক মাস আগে থেকে আমার এক কাজিনের সাথে ঘটে চলেছে। সত্যি বলতে ঘটনার কিছু অংশের প্রত্যক্ষদর্শী আমি নিজেই। তবে ঘটনায় যাবার আগে কয়েকটা কথা বলে নিতে চাই, যাতে করে ঘটনাটি শোনার সময় আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কিছুদিন আগে আমি আমাদের অফিসিয়াল গ্রুপে উইজা বোর্ড নিয়ে একটা পোস্ট করেছিলাম।
যেখানে বলেছিলাম একটা ঘটনা পাঠানোর সময় এই বোর্ড নিয়েও কিছু তথ্য আপনাদের জানাবো। এরপর অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছেন এই ঘটনা এবং উইজা বোর্ড সম্পর্কে। যেহেতু আমার কাজিনের ঘটনাটি উইজা বোর্ড সম্পর্কিত, সেহেতু ঘটনা শুরুর আগে সেই বোর্ড দিয়ে সামান্য কিছু তথ্য আপনাদের জানাতে চাই। নামটা হয়তো অনেকেই শোনেননি, উইজা বোর্ড, তবে প্ল্যানচেটের ব্যাপারে অনেকেই জানেন বা শুনেছেন। প্ল্যানচেটের জন্য যে কাঠের বোর্ডটি ব্যবহার করা হয় মূলত সেটিকে উইজা বোর্ড বলে। যদিও খেলার সময় ত্রিকোণ আকৃতির যে স্ট্রাইকারটি ব্যবহার করা হয় সেটা আসল প্ল্যানচেট। বিদেশি ভাষায় মৃত মানুষের আত্মা বা জিনের সাথে কথা বলার জন্য এটাকে ব্যবহার করা হয়। এর প্রচলন প্রায় 1100 খ্রিস্টাব্দে চীনে শুরু হলে 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপ এবং আমেরিকায় আধ্যাত্মিকতার খোঁজ বাড়তে থাকে। 1848 সালে নিউ ইয়র্কে দুই বোন কেট এবং মার্জেট মৃত আত্মার সাথে যোগাযোগ করেছিল বলে প্রচুর সমালোচনা শুরু হয়। অনেকেই আবার তাদের রীতি মেনে পরিবারের মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টাও করেন, কিন্তু সেই প্রক্রিয়াগুলো বেশ ধীর গতিতে হবার কারণে 1868 সালে ত্রিকোণ আকৃতির প্ল্যানচেটের আবিষ্কার করা হয়। কিন্তু সেটাও খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। সে সময় মরক্কোতে সাধারণ মানুষের অনেকেই কালো জাদুর দীক্ষা নিতে শুরু করে এবং কাগজের ওপর বিভিন্ন শব্দ ও অক্ষর লিখে স্পিরিট কমিউনিকেশনের চেষ্টা করে, যেটা মূলত জিনকে আকর্ষণ করত। পরবর্তীতে সেখান থেকে একজন আমেরিকান এই ধারণাটি নিয়ে আসেন তার দেশে এবং আমেরিকা এটাকে গেম হিসেবে বাজারে ছাড়ে। 1886 সালে ওরিও থেকে গোপন সূত্রে ওইজা বোর্ডের নাম পত্রিকায় এলে চার্লস ক্যাডার দাবি করেন যে এটা তার তৈরি করা জিনিস। এরপর 1890 সালে 28 মে আধুনিক ওইজা বোর্ডের আবিষ্কার করেন বিজনেসম্যান এলিজা বন্ড। প্ল্যানচেটের সময় মৃত আত্মারাই নাকি তাকে বলেছিল এই বোর্ডটার নাম হবে উইজা বোর্ড, কিন্তু এরপর থেকে তাকে জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। বিজ্ঞদের মতে জিনদের সাথে সরাসরি কথা বলা এবং তাদেরকে এই ডাইমেনশনে আমন্ত্রণ জানানোর সবচেয়ে সহজ এবং ভয়ঙ্কর মাধ্যম হচ্ছে উইজা বোর্ড। তারা একটা কথা সবসময় বলে থাকেন, when you talk to the other side you never know who will be listening। এবার ঘটনায় আসা যাক। আমার কাজিন গত 10 সেপ্টেম্বর আমাদের বাড়িতে আসেন। এর আগেও তিনি বহুবার আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু এবারে তার আচরণ আমার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয়নি। হাঁটা চলা, চোখের চাহনি, কথা বলার ধরন সহ শারীরিকভাবেও তার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রতিটা মুহূর্তে তার মধ্যে কেমন যেন ভয়, ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। প্রথমে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, হয়তো এতটা পথ জার্নি করে এসেছে তাই চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা দিয়েছে। কিন্তু আমার কাজিনের সাথে আমি অনেক ফ্রি। তিনি যখনই আমাদের বাড়িতে আসেন বা আমি যখনই তাদের বাড়িতে যাই তখন একসাথে অনেক এনজয় করি বিধায় সারাদিন তাকে চুপচাপ থাকতে দেখে একটা সময় আমার মনে একটু সন্দেহ জাগে। তাই তার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সময় হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু কয়েকবার জিজ্ঞেস করার পরেও সে আমাকে কিছু না বলে প্রশ্নটি এড়িয়ে যাবার চেষ্টা করে। আমি প্রথমেই তার কিছু ব্যাপারে কথা বলে রাখি। তিনি জিন, ভূত বা প্যারানরমাল বিষয়গুলোতে একদমই বিশ্বাস করতেন না। যতবারই আমি ভূত এফএম বা ভূত.com এর ঘটনা কালেক্ট করে তাকে ঘটনার সারমর্ম বলেছি, ততবারই সে ব্যাপারগুলো নিয়ে অনেক হাসি তামাশা করেছে। সবসময় সে আমাকে বলতো, ধুর, জিন ভূত বলতে এই পৃথিবীতে কিছু নেই। মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য নিজে থেকে তৈরি করেছে এসব উদ্ভট জিনিসগুলো। হাজার চেষ্টার পরেও আমি তাকে প্যারানরমাল বিষয়গুলো বিশ্বাস করাতে পারিনি। যা হোক, নিজের মতো করে যে যেভাবে সুখী থাকতে পারে থাকুক। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইবার যখন আমার কাজিন আমাদের বাড়িতে আসেন তখন অলৌকিক বিষয় নিয়ে তার ধারণা এবং চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। তার ভয়ের বা চিন্তার কারণটা বারবার জিজ্ঞেস করার পরও সে আমাকে কিছু বলেনি ঠিকই, কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই সে নিজে থেকে আমাকে সবটা বলতে শুরু করে। সময়টা সন্ধ্যা 7:18।
আমি আর আমার কাজিন আমার রুমে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার সময় আমি কয়েকবার লক্ষ্য করেছি সে আমার রুমের বারান্দার দরজার দিকে বারবার তাকাচ্ছে। আড্ডার ছলে আমিও কয়েকবার সেখানে তাকিয়ে দেখার চেষ্টা করেছি কিছু আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাইনি। আমি যে বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম সেই বিষয়টা আমার কাজিন বুঝতে পেরেছিলেন। তাই হঠাৎই তিনি বিছানা ছেড়ে উঠে আমাকে দরজার চৌকাঠের দিকে ইশারা করে বলেন, কিছু দেখতে পাচ্ছিস? আমি চৌকাঠের দিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে বললাম, কই না তো। কেন, কি হয়েছে? তিনি আমাকে কিছু না বলে ঘাড়টা ঘুরিয়ে জানালার দিকে বারান্দায় ইশারা করে বললেন, এইবার দেখ তো কিছু দেখতে পাচ্ছিস কিনা। আমি আবারও তার কথা মতো বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই এবার একটু বিরক্ত হয়েই তাকে এরকমটা করার কারণ জিজ্ঞেস করি। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানায় বসে বললেন, ভাই তুই ঠিকই বলতি, দুনিয়াতে সত্যি অদৃশ্য, অদ্ভুত এবং অশরীরীর অস্তিত্ব আছে, মানে তুই যেটাকে জিন বলিস। আমি তার মুখ থেকে এই কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে তিনি বলেন, অবাক হোস না, পরিবর্তন এই পৃথিবীর নিয়ম। আর আমি তো সাধারণ একজন মানুষ, একজন মুসলমান হয়েও কখনো এসব বিষয়ে বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী। তিনি এভাবেই একের পর এক কথাগুলো বলে চলেছিলেন, কিন্তু তার একটা কথার অর্থও আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। তাই তাকে থামিয়ে দিয়ে আমি সরাসরি মূল ঘটনাটা জানতে চাই। তিনি কিছুক্ষণ চুপ থেকে বসে চা শেষ করে আমাকে যে ঘটনাটা বললেন তা মনে হলে এখনো আমার শরীর শিউরে ওঠে। যে মানুষটি হাজার চেষ্টার পরও কখনো বিশ্বাস করতে পারেনি, সেই কিনা আমাকে বলছে আমার ঘরের দরজার চৌকাঠে নাকি কেউ একজন বসে আছে। এই কথা শুনে আমি প্রথমে ইয়ার্কি ভেবেছিলাম, কিন্তু দরজার চৌকাঠের দিকে তার চোখের চাহনি এই কথাটা বিশ্বাস করতে বাধ্য করেছিল আমাকে। তিনি আমার হাতটা ধরে বললেন, ভাইয়া তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে ফোন করে বলেছিলাম তোদের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কয়েকদিন একসাথে থেকে অনেক এনজয় করব, কিন্তু আমি আসলে এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়েক মাস যাবৎ আমার সাথে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে চলেছে। যদিও নিজের দোষে এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, কিন্তু সত্যি বলতে আমি প্রচন্ড রকমের ভয় আর আতঙ্কে আছি। বাড়িতে বিষয়টা কাউকে জানাইনি। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পেয়েছি, আর আগামীকাল আমি তার সাথে দেখা করতে যাব। এরপর একে একে তিনি মূল ঘটনা আমাকে বলতে শুরু করেন। ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। এই বছরের মার্চ মাসের 14 তারিখে আমি আর আমার 4 বন্ধু সাজেকে ঘুরতে যাই। করোনা পরিস্থিতির অবনতির কারণে সবকিছু বন্ধ থাকায় আমরা কোন রকম প্ল্যান ছাড়াই হুট করে সাজেক যাওয়ার সিদ্ধান্ত নেই। যদিও এর কয়েক মাস আগে থেকেই আমরা সেখানে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নানা ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আমরা আমাদের প্ল্যান মোতাবেক রাত 11:40-এ সাজেকের উদ্দেশ্যে রওনা হই। 4 দিনের ট্যুর। যাত্রাপথে বেশ আনন্দ উল্লাস করতে করতেই খাগড়াছড়ি পৌঁছে যাই। সকালে বাস থেকে নামার পর চা নাস্তা করে চাঁদের গাড়ি অর্থাৎ খোলা জিপে করে রওনা দেই আসল ঠিকানায়। সত্যি বলতে আমি কখনো কাশ্মীরে যাইনি, কখনো যেতে পারবো কিনা সেটাও জানি না। তবে কাশ্মীরকে যদি পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে তাহলে আমার চোখে সেটা সাজেক। আশা করি সৌন্দর্যের ব্যাপারে আর কিছু ব্যাখ্যা দিতে হবে না। সৃষ্টিকর্তার নিজ হাতে তৈরি চোখ জুড়ানো দৃশ্যগুলো উপভোগ করতে করতে প্রথমে দীঘিনালা, তারপর সামরিক বাহিনীর স্কটে করে বাগাইহাট, মাচালং হাট হয়ে সোজা সাজেকে আমাদের রিসোর্টে পৌঁছাই। আমরা যে রিসোর্টে উঠেছিলাম তার ম্যানেজার আমার বন্ধুর পূর্ব পরিচিত হবার কারণে আগে থেকে সবকিছু ঠিকঠাক করা ছিল। আমরা আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি এবং রেস্ট নিতে চলে যাই। এরপর বিকেলে সবাই মিলে ঘুরতে বের হই। 4 দিনের ট্যুর। প্রথম 2 দিন সবচেয়ে বেশি আনন্দ করেছিলাম আমরা। তৃতীয় দিন আমাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। যথারীতি বাকি 2 দিনের মতোই ওই দিন আমরা ঘুরতে বের হই। সময়টা হয়তো বিকেল 5টা। আমরা তখন পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতির শেষে পাহাড়ে ওঠার সময় হঠাৎ আমার বন্ধুর বাঁ পা মচকে যায়।
ওখানে বসে কিছুক্ষণ স্টাফদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও ওই মুহূর্তে আমার বন্ধুর পক্ষে হাঁটাহাঁটি করা সম্ভব হচ্ছিল না। তাই সেদিন আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল করে রিসোর্টে ফিরে আসি। রুমে এসে রিসোর্টের ম্যানেজারের মাধ্যমে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে বন্ধুর ট্রিটমেন্ট করানো হয়। খুব একটা গুরুতর কিছু না, সামান্য মোচকে গেছে, তাই ডাক্তার একটা ইনজেকশন আর ট্যাবলেট দিয়ে চলে যান। ওই দিন কোথাও বেরোনোর মতো অবস্থা ছিল না আমাদের, তাই রুমে বসেই যে যার মতো আড্ডা দিতে থাকি এবং ফেসবুকিং করতে থাকি। ঘুরতে গিয়ে এরকম চুপচাপ বসে থাকা সত্যি খুব বোরিং, তাই 4 জন মিলে কার্ড খেলতে বসে যাই। তবে আমার এক বন্ধু ছিল যে সেই মুহূর্তে কার্ড খেলায় খুব একটা আগ্রহী ছিল না। কার্ড খেলছি, ঠিক এমন সময় সেই বন্ধু আমার কাছে এসে বলল, আরে বাদ দে তো এইসব কার্ড খেলা, আমি তো তোদেরকে জিনিস দেখাতে ভুলে গিয়েছি, দাঁড়া এক্ষুনি নিয়ে আসছি। এটা বলেই সে পাশের রুমে গিয়ে তার ব্যাগ থেকে একটা কাঠের বোর্ড নিয়ে আসে। ওর হাতে ওই জিনিসটা দেখে আমাদের সবার মুডটা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ ওটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদেরকে চুপ থাকতে দেখে ও বলল, কিরে চুপ করে গেলি কেন, এটা চিনিস না? এটা হচ্ছে উইজা বোর্ড। কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। বাড়িতে একা থাকার কারণে খেলার সুযোগ হয়নি, তাই তোদেরকে সাথে নিয়ে খেলবো বলে এখানে নিয়ে এসেছি। জানিস এটা কি? এটা দিয়ে প্রেতাত্মাদের সাথে কথা বলা যায়। ওর এই কথা শুনে আমরা 3 জন তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করি, কারণ যেখানে জিন বলেই পৃথিবীতে কিছু বিশ্বাস করি না, সেখানে আবার প্রেতাত্মাদের কথা বললে। কিন্তু তার কথা শুনে আমরা 3 জন হাসাহাসি করলেও আরেকজন বন্ধু চুপ করে বসেছিল। সে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই জানত, তাই আমাদের কয়েকবার মানাও করেছে। যদিও ওইজা বোর্ড সম্পর্কে কোনো জ্ঞান বা এটা খেলার কোনো ইচ্ছা আমাদের ছিল না, তবুও চুপচাপ বসে থাকার চেয়ে বন্ধুর কথা রেখে একবার চেষ্টা করে দেখতে হতে কি, নতুন একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। এরপর আমরা 3 জন ছোট একটা টেবিলের ওপর ওইজা বোর্ডটি রেখে খেলার জন্য প্রস্তুতি নেই। বাকি 2 জন আমাদের খেলা দেখতে বিছানায় বসে পড়ে। কিন্তু সবকিছু সাজানোর পর আমার যে বন্ধু ওইজা বোর্ডটি নিয়ে এসেছিল, সে হঠাৎ করে বলে ওঠে, আরে মোমবাতির কথা তো ভুলে গিয়েছি, আমি ইউটিউবে দেখেছিলাম এটা খেলার সময় ঘরের লাইট বন্ধ করে মোমবাতি জ্বালাতে হয়। যা হোক, সে নিচে গিয়ে ম্যানেজারের কাছ থেকে একটা মোমবাতির ব্যবস্থা করে নিয়ে আসে। এরপর একে একে ওর কাছে নিয়মগুলো বুঝে নিয়ে আমরা খেলাটা শুরু করি। সময়টা হয়তো তখন সন্ধ্যা 6টা। আমরা 3 জন টেবিলে থাকা বোর্ডের ওপর ত্রিকোণ আকৃতির একটা স্ট্রাইক, যেটাকে প্ল্যানচেট বলা হয়, ওটার ওপর হাত রেখে খুব আলতোভাবে ঘোরাতে থাকি, আর স্ট্রাইকটাও খুব স্মুথলি ঘুরতে থাকে। এরপর আমরা 2 জন চুপ করে থাকি, আর যে বোর্ডটা নিয়ে এসেছে সে স্পিরিট কল করতে থাকে। তার কথার ধরনটা ছিল এমন, হ্যালো, এনিওয়ান হিয়ার? এখানে কি কেউ আছেন? আমি এবং আমার কজন বন্ধু এখানে বেড়াতে এসেছি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আমাদের কথায় সাড়া দিন। আমরা কারো কোনো ক্ষতি করব না, এবং আপনি যদি থেকে থাকেন তাহলে আমাদের কোনো ক্ষতি করবেন না। ধরে নিন আমরা আপনার বন্ধু। এভাবে আরো কিছুক্ষণ কথা বলতে বলতে প্রায় 15-20 মিনিট পার হয়ে গেলেও কোনো কিছুর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না। তাই এক সময় বিরক্ত হয়ে আমি আর আরেকজন বন্ধু খেলা ছেড়ে উঠে পড়ি, আর ওকে প্রচুর গালাগালি করতে থাকি। এমনিতেও এসব কিছু বিশ্বাস করি না, তার উপর বেকার 15 মিনিট নষ্ট করে মেজাজটাও খারাপ হয়ে গিয়েছিল। যা হোক, সেদিন রাতে আর কোথাও বের হওয়া হয়নি, তাই ডিনার শেষে 11টার মধ্যে আমরা শুয়ে পড়ি। রাতে কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বন্ধুর পায়ের ব্যথা ঠিক হয়ে গিয়েছে। তাই সকালে আমরা আমাদের প্ল্যান মোতাবেক আবারও ঘুরতে বের হই। গতদিন একটা ছোট দুর্ঘটনার কারণে কয়েকটা জায়গায় যেতে পারিনি বিধায় 4র্থ দিনে সব জায়গায় ঘুরে আসার প্ল্যান আগে থেকেই ছিল। সেদিন ঘোরাঘুরি শেষে রিসোর্টে ফিরতে রাত প্রায় 8:30 বেজে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার সেরে নেই, আর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেই, কারণ আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যা হোক, সবকিছু গোছগাছ করার পর আমরা সবাই মিলে বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম। রাত তখন প্রায় 11:30। আড্ডার ছলে হঠাৎ আমার সেই বন্ধু আবারও ওইজা বোর্ড খেলার ব্যাপারে বলে ওঠে। তবে এবার আমরা কেউ ওকে সঙ্গ দেওয়ার জন্য রাজি নই, কারণ গতদিনই সবটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু আমাদের সবাইকে অনেকবার হাতে পায়ে ধরে অনুরোধ করার কারণে আমরা রাজি হয়ে যাই। সত্যি বলতে ও এতটাই সিরিয়াস ছিল যে ওর চোখে মুখে আগ্রহ প্রকাশ পাচ্ছিল। আমাদের কাছে ওর ব্যাপারটা এক প্রকার ওভার এক্সাইটমেন্ট বলে মনে হচ্ছিল।
আমরা রাজি হবার পরও ও বলে গতকাল বিকেলের দিকে খেলতে বসেছিলাম বলে হয়তো কোনো সাড়া পাইনি, আজ রাত 12টার পরে খেলতে বসবো, সাথে আমার ফোনে সবটা রেকর্ড করব। আমার বিশ্বাস কিছু না কিছু অবশ্যই পাবো। এরপর আমরা বারান্দায় বসে অনেকক্ষণ আড্ডা দেই। আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে প্রায় 1:45 বাজে দেখি কাল সকালেই বেরোতে হবে, তাই আড্ডা ছেড়ে সবাইকে ঘুমিয়ে পড়তে বলি। কিন্তু ওই যে নাছোড়বান্দা, আমি ভুলে গেলেও ওইজাবোর্ড খেলার কথা একদমই ভুলেনি সে। এরপর ওর কথা মতো আবারও ছোট একটা টেবিলের ওপর সবটা সাজিয়ে মেঝেতে বসে পড়ি আমরা 4 জন। এবার আমরা সবাই ছিলাম, শুধুমাত্র যে বন্ধু প্যারানর্মাল বিষয়ে জানতো এবং ভয় পেত সে বাদে। ওর হাতে আমার সেই বন্ধু তার মোবাইল ফোনটা ধরিয়ে দেয় সবটা রেকর্ড করার জন্য। তারপর ঘরের সব লাইট বন্ধ করে মোমবাতিটা জ্বালিয়ে আমরা খেলা শুরু করি। ঠিক আগের দিনের মতোই আমরা চুপচাপ স্ট্রাইকারের উপরে হাত ঘোরাতে থাকি, আর আমার বন্ধু স্পিরিট কল করার চেষ্টা করতে থাকে। তবে এবার খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মাথায় হঠাৎই ঘুরতে থাকা স্ট্রাইকটি থেমে যায়। এটা দেখে আমার সেই বন্ধু বলতে থাকে, কিরে থামিয়ে দিলি কেন, ওটা ঘোরাতে থাক। কিন্তু সত্যি বলতে আমরা কেউ স্ট্রাইকটা চেপে ধরে রাখিনি, ওটা নিজে থেকেই থেমে গিয়েছে। বিষয়টাকে বলার পর ও বলে ওঠে, আল্লাহ, তাহলে এটা কাজ করছে, তোরা কেউ স্ট্রাইকটা ঘুরাবি না। আমি প্রশ্ন করতে থাকবো, দেখি কোনো উত্তর পাওয়া যায় কিনা। এটা বলে ও বাংলায় একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না দেখে ইংরেজিতে চেষ্টা করতে থাকে। এই যেমন, ইজ এনিওয়ান হিয়ার? We want to talk to you. If you are friendly spirit, then please talk to us. Please respond. Are you willing to talk to us? এরকম কয়েকটা প্রশ্ন করার সাথে সাথেই বোর্ডের ওপরে থাকা স্ট্রাইকটি নিজে থেকেই নো লেখা জায়গায় চলে যায়। এটা দেখে দুজন খুব একটু ঘাবড়ে গেলেও আরেকজন বলে ওঠে, এটা তোরা ইচ্ছা করে করছিস, স্ট্রাইক একা একা সরে যাওয়া সম্ভব না। কিন্তু সেই সময় সবাই নিজে থেকে কাজটা করার কথা অস্বীকার করে, তার মানে আসলে স্ট্রাইকটা নিজ থেকে জায়গা পরিবর্তন করছে। যা হোক, বোর্ডের ব্যাপারটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, তাই বোর্ড সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। বোর্ডটি ছিল কাঠের তৈরি আর কিছুটা সোনালী রঙের, ওপরে অনেকগুলো মাথার খুলি আর ভৌতিক ছবি ছিল। লেখাগুলো কালো রঙের। হাতের ডান পাশে ওপরের অংশে বড় করে নো লেখা আর বাম পাশে ইয়েস লেখা। বোর্ডের মাঝখানে ইংরেজি 26টি অক্ষর এবং 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা, আর সবশেষে একদম নিচের অংশে বড় করে গুড বাই লেখা ছিল। এবার ঘটনায় আসা যাক। প্রথমবার স্ট্রাইকটি নিজে থেকে সরে যাওয়াটা আমরা গুরুত্ব না দিলেও আমার সেই বন্ধু ঠিকই সবটা বুঝতে পেরেছিল, তাই সে আবারও কিছু প্রশ্ন করতে থাকে এবং বলতে থাকে, আমাদেরকে বন্ধু ভেবে কথা বলুন। এরপর সত্যি এক অদ্ভুত ঘটনা ঘটল। বোর্ডটা যে টেবিলের উপরে রাখা ছিল, সেই টেবিলটা নিজে থেকেই দুবার কেঁপে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে স্ট্রাইকটা নিজ থেকে ইয়েস লেখায় চলে যায়। এবারে বিষয়টা আমাদের কাছে একদম স্পষ্ট ছিল, কারণ প্রথমবারের পর আবার সবার নজর স্ট্রাইকের ওপরে ছিল। কেউ যদি নিজে থেকে ওটা সরিয়ে নিয়ে যেত তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। সত্যি বলতে সে সময় বিষয়টা বিশ্বাস করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম, আর খেলার প্রতিও অন্যরকম একটা আগ্রহ চলে এসেছিল। কিছুক্ষণ এভাবে চলার পর আমি ওনাকে ওনার নাম জিজ্ঞেস করি। বিশ্বাস করুন ভাইয়া, ওই দিন আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের চোখের সামনে অদ্ভুত কিছু ঘটতে দেখছি। মাত্র 2 বার জিজ্ঞেস করতে স্ট্রাইকটি আবারও নিজে থেকে ইংরেজি অক্ষরগুলোর উপরে ঘুরপাক খেতে থাকে। এরপর একটু একটু সময় নিয়ে 4টা অক্ষরের উপরে গিয়ে থামে। নামটা হলো ওয়াং। আমরা সবাই অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে বসে থেকে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম। এদিকে যেমন অদ্ভুত কিছু দেখতে পেয়ে কৌতূহল যাচ্ছে, তেমনি মনের অচিন কোণ থেকে ভয়ের আভাসও দেখা দিচ্ছে। এভাবে প্রায় 40 মিনিট কথা বলার পর আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পাই, যেমন ওনার জন্ম 1911 সালে, তার বাড়ি ইন্ডিয়াতে, উনি পেশায় একজন টিচার ছিলেন। সাথে এটাও জানা যায় মৃত্যুকালে ওনার বয়স 68 ইয়ার্স ছিল এবং 1979 সালে তিনি মারা গিয়েছিলেন। তার এই তথ্য সংগ্রহের 40 মিনিট সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য, অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটল শেষ 2টি প্রশ্নে। আমরা তাকে জিজ্ঞেস করলাম তার মৃত্যু কিভাবে হয়েছে, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি একজন মহিলার নাম উল্লেখ করলেন, তার নাম লিমা। ব্যাপারটা তখন আমাদের কাছে একটু গোলমেলে মনে হলো, কারণ আমরা তাকে মৃত্যুর কথা জিজ্ঞেস করলাম আর তিনি একজন মহিলার নাম বললেন। তাই তখনই তাকে মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলাম আমরা। বলে ওয়াইফ।
সত্যি বলতে যখন উনি স্ট্রাইক ঘুরিয়ে ওয়াইফ শব্দটা সম্পূর্ণ করছিলেন, ঠিক তখনই আমাদের টেবিল ধীরে ধীরে কাঁপতে শুরু করে। বারবার মনে হচ্ছিল ঘরের ভেতর যেন জোরে বাতাস বইতে শুরু করেছে। ওই মুহূর্তে আমার বন্ধু ব্যাপারটা বুঝতে পেরে জিজ্ঞেস করে, হ্যাভ ইউ বিন মার্ডার্ড? এই প্রশ্নটা জিজ্ঞেস করার সাথে সাথে স্ট্রাইকটা বলে, ইয়েস। টেবিলটা সজোরে কাঁপতে শুরু করে। এদিকে মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ দৌড়াদৌড়ি করছে, সাথে ঘরের ভেতর অনেক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। ব্যাপারগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই প্রচন্ড রকমের ভয় পেয়ে আমি স্ট্রাইক থেকে হাতটা সরিয়ে নিয়ে উঠে পড়ি। এটা দেখে আমার বন্ধু ভয় চিৎকার করে বলে ওঠে, এটা তুই কি করলি? গেম চলাকালীন এভাবে চলে গেলে বড় রকমের ক্ষতি হতে পারে। গুড বাই বলে মোমবাতি নিভিয়ে তারপর উঠতে হবে। সে সময় আমার বন্ধু আরো কিছু কথা বললেও আমার মাথা কাজ করছিল না, তাই আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে যেই না হাত মুখ ধুতে নেব, ঠিক তখনই পাশের রুম থেকে বিকট একটা আওয়াজ কানে আসে। আমি স্পষ্ট শুনতে পেলাম সবাই খুব চিল্লাচিল্লি করছে আর কোনো কিছু ভেঙে পড়ার আওয়াজ হচ্ছে। আমি দৌড়ে গিয়ে দেখি ওইসাবোর্ড রাখার টেবিলটা উল্টো হয়ে পড়ে আছে আর মোমবাতিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে মোবাইল দিয়ে আমরা খেলার ভিডিও করছিলাম, কেমন যেন ভেঙে চুরে মোবাইলটা মেঝেতে পড়ে আছে। সেখান থেকে যেন শর্ট সার্কিট হয়েছে, ভেতরে কিছু একটা আগুনের ফুলকি বা স্পার্কিং হচ্ছিল। এই বিকট আওয়াজে নিস্তরের স্টাফরাও উপরে চলে এসেছিল, কিন্তু কোনোভাবে এটাকে দুর্ঘটনার কথা বলে তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যখন বন্ধুদের জিজ্ঞেস করি কিভাবে এটা হলো, তখন তারা বলল আমরা খেলা ছেড়ে পাশের রুমে চলে গিয়েছিলাম। ঠিক তখনই বাকি তিনজন গুড বাই বলে গেমটা শেষ করার আগেই টেবিলটা কাঁপতে শুরু করে, হাওয়ায় ভাসতে শুরু করে আর নিজেই উল্টো হয়ে মেঝেতে পড়ে যায়। ওই মোমবাতিটা একাই নিভে যায় দেখে মনে হচ্ছিল কেউ সেটাকে রাগে ক্ষোভে সজোরে ছুঁড়ে মেরেছে। এদিকে এসব দৃশ্য দেখে ভয়ে অন্য বন্ধুর হাতে থাকা মোবাইলটা মেঝেতে পড়ে যায়, কিন্তু সবার চোখের সামনে সেটা হাওয়ায় ভাসতে থাকে এবং কেমন যেন ওটা ওই যে বললো যে স্পার্কিং শুরু হয়ে যায় আর কি। এটা দেখে আমাদের কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। সারাটা রাত পাশের রুমে গিয়ে আমরা লাইট জ্বালিয়ে বসেছিলাম, কিন্তু তারপরেও বারবার মনে হচ্ছিল কেউ একজন আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছিল কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সে সময় মনের ভুল বলেই বিষয়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের সবার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কখন যে ভোরের আলো ফুটবে। যা হোক, এটা তো ছিল সেই রাতের কথা যেটা কখনো ভুলব না। তবে সেই রাতের অনুভূতি এবং অনুভব করা বিষয়গুলো যে মিথ্যা ছিল না, সেটা পরের দিন সকালেই বুঝতে পেরেছি। পরের দিন ভোরের আলো ফুটতেই আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়ি। 1.5 ঘন্টা বাইরে বসে অপেক্ষার পর আমাদের যাত্রা শুরু হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। যাবার সময় রাস্তায় খুব একটা সমস্যা হয়নি, তবে বাসে ওঠার সময় আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি। বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক মাটিতে বসে মায়াবী চেহারায় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার একটু মায়া হবার কারণে ভেবেছিলাম কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করব, কিন্তু বাস থেকে নামতেই দেখি তিনি ওখানে নেই। তারপর এদিক ওদিক তাকিয়ে আমি আবার বাসে উঠে যাই। বাস চালু হবার পর আমি যখন জানলা দিয়ে বাইরে তাকাই, তখন দেখি ওই জায়গায় বসে বৃদ্ধ লোকটি ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছেন। তবে সে সময় তাকে ডেকে সাহায্য করার মতো পরিস্থিতি ছিল না। গতরাতে ঘুম না হবার কারণে আমি বাসের ভেতর ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বারবার রাতের কথাগুলো মনে পড়ে যাওয়ায় আমার ঘুম ছিল না। দীর্ঘ 9 ঘন্টার জার্নি, তাই লাঞ্চ ব্রেকে আমাদের গাড়িটা এক জায়গায় থামে। আমরা বাস থেকে নেমে লাঞ্চ করে বাইরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই কিছুটা দূরে আমি একটা চায়ের দোকান দেখতে পেলাম, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, সেই চায়ের দোকানের পাশে মাটিতে বসে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই লোকটি যাকে আমি বাসে ওঠার সময় দেখেছিলাম। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও ভেবেছিলাম তিনি হয়তো অন্য আরেকটি বাসে করে এখানে এসেছেন। কিন্তু অপলক দৃষ্টিতে তার তাকিয়ে থাকা সত্যিই কেমন যেন এক অনুভূতি জাগিয়ে তুলছিল। এরপর বাসে উঠে আমি ঘুমিয়ে পড়ি। ঠিক গন্তব্যস্থলে পৌঁছেই আমার ঘুমটা ভেঙে যায়। বাস থেকে নামার পর আমাদের 4-5 বন্ধুর 2জনের বাড়ি রাস্তা একদিকে আর বাকি 3 জনের বাড়ির রাস্তা অন্যদিকে। বাড়ি ফেরার আগে তাদেরকে শেষ বিদায় জানানোর সময় যখন জড়িয়ে ধরেছিলাম, তখন পিছনে তাকিয়ে দেখি কিছুটা দূরে সেই লোকটি আবারও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার আমার বুকটা কেঁপে ওঠে। আমি বন্ধুদের ওই জায়গায় ইশারা করে জিজ্ঞেস করি, ওই লোকটা কি আমাদের ফলো করছে? বাসে ওঠার সময় থেকেই ওনাকে দেখছি, আর উনি ঠিক ওভাবেই আমার দিকে তাকিয়ে আছেন। আমার কথা শুনে আমার বন্ধুরা একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে, কোন লোকটা? ওখানে তো কোনো লোক নাই।
স্ট্রেসের জন্য তুই চোখে ভুল দেখছিস হয়তো, যদিও মাথার ঠিক নেই। কাল রাতে যা হলো, যা যা বাড়ি গিয়ে রেস্ট নে। এটা বলে তারা তিনজন চলে যায়। এবার আমি আছি, আমরা দুই বন্ধু। আমার বন্ধুর বাড়ি খুব কাছে, তাই একা ফিরতে হবে আমার কেমন যেন লাগছিল। রাস্তায় যদিও সেই লোকটিকে আর দেখিনি, কিন্তু বন্ধুকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যখন রিক্সা থেকে আমার বাড়ির সামনে নামি, ঠিক তখনই দেখলাম কিছু দূরে সেই লোকটা বসে আছে, ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে। এবার ব্যাপারটা বুঝতে আমার কোনো সমস্যা হলো না। আমার সাথে প্যারানরমাল কিছু ঘটতে চলেছে বা ঘটতে শুরু হয়েছে সেটা আমি বুঝে গিয়েছিলাম, কারণ বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির রাস্তা একটাই, তাও সরু গলি, তাই কোনোভাবেই আমার আগে ওনার এই জায়গায় পৌঁছানোর কথা নয়। আমি আর এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়ি। সাজেক থেকে ফেরার 2-3 দিন আমি বাড়ি থেকে আর বের হইনি, আর ওই লোকটাকেও কোথাও দেখেনি। তবে মনের ভেতর সেই ভয়ের ক্ষতটা তখনও নাড়া দিচ্ছিল। রাতে ঘুমোতে গেলে সাজেকের সেই শেষ রাতটার কথা মনে পড়ে যায়। যাই হোক, এর কয়েকদিন পর একদিন সকালে আম্মু বাজারে গিয়ে কিছু জিনিস আনতে বলল। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই কদিন আমি সেই লোকটার ব্যাপারে ভুলেই গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম এগোতেই দেখি রাস্তার একপাশে মাটিতে বসে ওই লোকটা ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে। অত সকালেও আমি ভয়ে শিউরে উঠেছিলাম, আর হালকা শীতেও গায়ের ঘাম ছুটে গিয়েছিল। কি করব বুঝতে না পেরে আমি মোবাইলটা হাতে নিয়ে বন্ধুকে কল করতে করতে জায়গাটা থেকে বেরিয়ে আসি, কিন্তু লোকটা আমার পিছু ছাড়েনি। আমি বাজারে যাবার সময়ও কয়েকটা জায়গায় লোকটাকে দেখেছি, এমনকি বাজার করার সময়ও দেখেছি উনি 10-15 হাত দূরে বসে আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে ভয়ে আমি কয়েকদিন বাইরে বেরোতে পারিনি, কিন্তু যখনই কোনো কাজে বাইরে যেতে হতো আমি ওই লোকটাকে দেখতে পেতাম। আমার সাথে 4-5 জন মানুষও থাকতো, তাও আমি তাকে দেখতে পেতাম। কয়েকবার দিনের বেলা ঘুরতে বেরিয়ে গল্পের ছলে আমি বন্ধুদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুই দেখেনি। এটা সত্যিই অবিশ্বাস্য। তবে এ কদিন একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে লোকটাকে দেখতে পাই না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যখনই যাই তখনই লোকটা আমার পিছু নেয় এবং আমি তাকে দেখতে পাই। শুধু আমিই দেখতে পাই। আমার ভয়ের ব্যাপারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবার কারণে আমি সাজেকে যে বন্ধুদের সাথে গিয়েছিলাম তাদেরকে ফোন করে সবটা জানাই। ব্যাপারটা সবাই বিশ্বাস করলেও প্রথম দুজনের কাছ থেকে খুব একটা ইনফরমেশন পাইনি। তৃতীয় জন বলেছিল পাহাড়ে উঠতে গিয়ে পা মুচকে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা পরের দিন ঠিক হয়ে গিয়েছিল। আমরা তো একসাথে কত ঘোরাঘুরি করলাম, পাহাড়ে উঠলাম, তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু সাজেক থেকে ফেরার পর আমার পায়ের ব্যথাটা আবার নতুনভাবে শুরু হয়েছে। দুজন ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা কিছুই ধরতে পারছে না। পরশুদিন বাবা আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেছিলেন। আমাকে দেখে এবং সবটা শুনে উনিও কোনো তথ্য দিতে পারেননি, তবে এখনো প্রচন্ড ব্যথা আছে আমার পায়ে। এবার মাত্র একজনই বাকি ছিল, শেষ ভরসা বলা যেতে পারে, যে বন্ধু উইজা বোর্ডটি নিয়ে এসেছিল। আমি ওকে ফোন করে সবটা বলার পর ও ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, আর ওর কান্না শুনে আমি এক প্রকার বোকা বনে গিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে সবচেয়ে ধূর্ত আর সাহসী ছিল ও। হঠাৎ করে আমার কথা শুনে এভাবে কেঁদে ওঠায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু এরপর ও যেটা বলল সেটা যে কারো মেনে নিতে কষ্ট হবে। ও বলল, আমরা যেদিন প্রথমবার ওইজা বোর্ড নিয়ে খেলছিলাম সেদিন কোনো উত্তর বা সাড়া পাইনি, কোনো অস্বাভাবিক ঘটনাও আমাদের সাথে ঘটেনি, কিন্তু ওই দিন রাতের পর আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম কোনো এক পাহাড়ি এলাকায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎই পেছন থেকে পুরুষ কণ্ঠে একজন আমাকে নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখি লম্বা একজন বৃদ্ধ লোক, পরনে ধুতি পাঞ্জাবি আর শরীরে নীল রঙের একটা চাদর জড়ানো। ওনার চেহারাটা বেশ মায়াবী, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলগুলো ছোট ছোট, তবে নখগুলো বেশ বড় এবং অদ্ভুত। আমি পেছনে তাকিয়ে ওনার ডাকের সাড়া দিতেই উনি বলে উঠলেন, ডোন্ট কল মি অ্যাগেন, ইউ আন্ডারস্ট্যান্ড, আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওইজা বোর্ড অ্যাগেইন, আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওইজা বোর্ড। বন্ধুর দেয়া বর্ণনা এবং কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে ওটা সেই লোকটাই যাকে আমি রাস্তায় বেরোলে দেখতে পাই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা রেখে আরো কয়েকজন বন্ধুকে ফোন করি কোনো ভালো হুজুরের খোঁজ পাবার জন্য। ব্যাপারটা আমি বাড়িতে জানাতে চাচ্ছিলাম না, কারণ বাড়িতে জানালে আব্বু আম্মু আর কোথাও যেতে দেবে না। তাই কয়েকদিনের চেষ্টায় এক বন্ধুর কাছ থেকে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পাই। ওনার সাথে যোগাযোগ করে আমি তোদের এখানে এসেছি। যদিও তোকে সত্যিটা বলিনি, কিন্তু এখন তুই সবটা জেনে গেলি। তবে তোকে একটা মজার বিষয় বলি, বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম, আর তিনি এখন তোর পেছনে দরজার চৌকাঠে বসে আছেন।
ঘটনা শোনার সময় ঠিক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন এবং এখনো আমার দিকেই তাকিয়ে আছেন। তো এই ছিল আমার সেই ভাইয়ের ঘটনা। তিনি যখন বলছিলেন লোকটা আমার পেছনে আমার ঘরের চৌখাটে বসে আছেন, আমি ভয়ে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে সূরা পড়ে ঘর বন্ধ করে দিলে ভাইয়া বলেন, ঘরটা বন্ধ করার কারণে হয়তো উনি ভেতরে আসতে পারছেন না, তাই তোর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমার রুমেই অদৃশ্য একজন আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করে বিষয়টা একবার অনুভব করার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন। এরপর হুজুরের সাথে দেখা করে পরের দিনই ভাইয়া চলে যান। ওই হুজুর শুধু তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন আর দুটো পানি পড়ার বোতল দিয়েছেন। 3 দিন পর সবটা জানাবেন এবং নিয়ম কানুন বলে দেবেন। 3 দিন পর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি হুজুর তাকে ফোন করেছিলেন। তিনি বললেন, ওইজা বোর্ড আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম। তুমি যে না জেনে না বুঝে ওইজা বোর্ড খেলেছ, এটা তারই ফল। জিনটার বাড়ি ভারতের উত্তরাখণ্ডে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মূলত পারিবারিক কলহের কারণে তার স্ত্রী লিমা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যা করে। 2001 সালে ওখানকার একজন লোক এই লোকের বাড়িতে যান এবং তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এই ওইজা বোর্ডের মাধ্যমে তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু তার কিছু ভুলের কারণে জিনটা এই বোর্ডের মধ্যে আটকা পড়ে যায়। ওই দিন ভয়ে লোকটা পালিয়ে গেলেও কেউ একজন বোর্ডটা ওখানে খুঁজে পায় এবং বাজারে বিক্রি করে দেয়। এইভাবেই অনেক হাত বদল হতে হতে তোমার বন্ধু অনলাইন থেকে একটা কিনে নেয় আর তোমাদের নিয়ে খেলতে বসে। যদিও লোকটা স্বপ্নে গিয়ে তোমার বন্ধুকে সতর্ক করেছিলেন, কিন্তু সে পাত্তা দেয়নি। পরের দিন খেলার সময় সত্যি বলতে তোমরা কেউ নিয়ম মানোনি। তিনি মূলত তার স্ত্রীর কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তাই তোমাদের অদ্ভুত বিষয়গুলো তোমাদের সাথে ঘটেছে। রাগের কারণে ফোনটাও নষ্ট করে ফেলেছেন। আর তোমাদের ভুল ছিল খেলার মাঝখান থেকে ওভাবে উঠে চলে আসা। তোমার বদলে সবার প্রথমে অন্য কেউ যদি খেলা ছেড়ে উঠে পড়তো তাহলে হয়তো জিনটা তার পিছু নিত। মূলত নিয়ম না জানার কারণেই তোমার পিছু নেওয়ার সুযোগ পেয়েছে। তবে সে এই মুহূর্তে হয়তো আর কোনো ক্ষতি করছে না, কিন্তু সঠিক সময়ে সুরক্ষা ব্যবস্থা না নিলে একদিন না একদিন সুযোগ বুঝে ঠিকই তোমার বড় ধরনের ক্ষতি করবে। তোমাকে যে দুটো পানি পড়ার বোতল দিয়েছিলাম তার মধ্যে একটা তোমার বন্ধুকে দিও। আগামী 21 দিন ফজরের নামাজের পর ওটা 1 চামচ করে খেলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি, সেগুলো মেনে চলবে। 21 দিনের ভেতর সমস্যাগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। এটাই ছিল হুজুরের কথা এবং আমার ভাইয়ার ঘটনা। ভাই এখন অনেকটা সুস্থ আছেন এবং এখন বাইরে বেরোলে সবসময় লোকটাকে দেখতে পান না। সত্যি বলতে এই ঘটনার অনুভূতিগুলো বলে বোঝানো সম্ভব নয়। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ভাইয়া ওই লোকটার চেহারার বর্ণনা দিতে গিয়ে খাতায় কয়েকটা জিনিস এঁকে দিয়েছিলেন। সেটা দেখেই আমি লোকটার একটা স্কেচ তৈরি করি। ভাইয়াকে ছবিটা দেখানোর পর তিনি অবাক হয়ে বলেছেন, লোকটার সাথে ছবির প্রায় 75% মিলে যায়। আমি রাসেল ভাইকে ছবিটা পাঠিয়েছি। যদি কেউ দেখতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করুন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবার প্রতি অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। চালু করছি। গান গাইতে পারো? পারো না? তুমি পারো? কি গান গাইতে পারো কও তো? কও, গান গাও, গান গাও একটা। তুমি কি গান পারো? হ্যাঁ, পানি পানি কও তো। হুদা গান না তো, কোনো গান গাইতে পারো না? কবিতা কইতে পারো? কবিতা কও। হ্যাঁ, সুন্দর করে কও। এই যে দিকে খায়। আরেকটা কও। আর কোনো কবিতা কইতে পারো না? আরেকটা কত কবিতা। জোরে কও একটু। তুলি দুই হাত কুলি বনা যাতে রহিম রহমান কত সুন্দর করে আদরণী মদের করে সুদা। আর কইতে পারো? আর পারো না? তুমি পারো? কও। মুদের করে সুদা এতটুকি পুরোটা পারো না? হ্যাঁ, এতটুকি পারে। এতটুকি পারে।